আমার ছেলেটা খুব খেলাধুলা করছে, তো এই জন্য হয়তো ডিস্টার্ব হতে পারে আমাদের। এই জন্য ঠিক করলে মনে হয় ভালো হতো স্যার, সরি স্যার। আপনি করেন স্যার, এটাই ভালো হবে। তাহলে আমরা আব্দুল্লাহ নাম স্যারের তেলাওয়াতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. এরশাদ হচ্ছে, শপথ আলোকোজ্জ্বল মধ্যদিনের, শপথ রাতের অন্ধকারের, যখন তা চারিদিকে ছেয়ে যায়। তোমার মালিক ওহীর সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট নন। অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম। অল্প দিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। তিনি কি তোমাকে এমন অবস্থায় পাননি যে তুমি সঠিক পথের সন্ধানে বিব্রত ছিলে? নাম স্যার ডিসকানেক্ট হয়ে গেলেন নাকি? সাউন্ড আসতেছে না। আয়াতের শেষের দিকে অনুবাদ সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন কোনো কারণে। তাহলে আমরা পবিত্র কালামে এখন থেকে তেলাওয়াত শুনছিলাম আব্দুল্লাহ কাছ থেকে, তার অনুবাদ শেষ করছেন, শেষের দিকে দিলেন, আমরা শুনতে পারিনি। আমাদের আজকের আলোচক আসলাম স্যারও যুক্ত আছেন। স্যার আমরা আরো 2 মিনিট একটু অপেক্ষা করে নেই, আরো যুক্ত হয়ে গেলে অবশ্যই আমরা এর ভিতরে সম্পূর্ণ
আসসালামু আলাইকুম। আমার এই আসসালামু আলাইকুম। অনিচ্ছাকৃত ত্রুটি, বিদ্যুৎ চলে যাওয়াতে জি জি, ওয়াইফাই চলে যাওয়াতে ওই শেষের দুই disconnect হয়ে লাইন গেছে। আমরা অনুবাদ শুনতে পাই নাই, আপনি চাইলে অনুবাদ কমপ্লিট করতে পারেন। শেষের 3 লাইন আমরা পাইনি। জি জি, কারেন্ট চলে গেছে তো, এবার দিয়েছে এখন ওয়াইফাই আসতে সময়। ঠিক আছে, কার্যক্রম শুরু হোক। আল্লাহ তাআলা আমাদেরকে তো। জি, 10-এ শুরু করবো ইনশাল্লাহ। আপনার এই ডিসকানেক্টের কারণে আমরা বুঝতে পারিনি, এই জন্য ভাবলাম। আর এমনিতে সবাই যুক্ত হয়ে যাবেন জি আশা স্যার। করছি। হ্যাঁ, কি আমরা স্যারের তেলাওয়াত এবং অনুবাদ ডিসকানেক্ট হওয়ার কারণে পূর্ণাঙ্গ শুনতে পারি নাই। এখন আমাদের আলোচক মালদা থেকে আসরাউল স্যারের প্রেজেন্টেশন আমরা শুনবো এবং দেখবো ইনশাআল্লাহ। স্যার যদি প্রস্তুত থাকেন তাহলে আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি এক্সামিনেশন অফ দি অ্যাবডোমেন প্রেজেন্টেড বাই ডক্টর আসরারুল হক। আচ্ছা, তো এর আগে আমরা এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন গত বৃহস্পতিবার দিন আলোচনা করেছিলাম। মাঝে অর্ধেক হয়েছিল, তারপরে টাইম হয়ে গেছিল, রেখে দিয়েছিলাম। কাজ কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো এই জিনিসটা স্যার একটু বলি। এই জিনিসটা ক্লাবিং ফুড, এই যে দেখতে পাচ্ছেন নেলগুলো কি হয়েছে, স্পঞ্জি হয়ে আছে, অর্থাৎ ফুলে গেছে। নেল এবং আমাদের যে ফিঙ্গার আছে, টিপ অফ দ্য ফিঙ্গার, সেগুলো মনে হচ্ছে একটা সেপারেট হয়ে আছে, দেখতে পাচ্ছেন না ওগুলো। তো এই ফোলাটা হচ্ছে আমাদের ফিঙ্গার অফ ক্লাবিং আর ক্লাবিং ফুড, এটার মধ্যে যেটা একটা বলে। তো এটা বিভিন্ন রোগের কারণে এটা আমরা দেখতে পাবো। যখন আমরা দেখছি এই ক্লাবিং ফুড আছে, তখন অনেকগুলো আমাদের পেটের সমস্যার জন্য, পেটের রোগের জন্য এই জিনিসটা হয়। আরো আছে কিছু লাংসের প্রবলেম আছে, এবং কিছু আমাদের হার্টের প্রবলেম আছে, সেগুলোর জন্য আমরা কিন্তু ক্লাবিং ফুড দেখতে পাই। কয়েকটা টেস্ট আছে, যে এত প্রথমে আপনার টেবিলের সামনে আপনারা দেখতে বলবেন, দেখবেন স্পঞ্জি ফুড আছে, তখন বুঝে যাবেন এটা ক্লাবিং ফুড আছে। তো দেখায় এটা স্যার একটা টেস্ট, যেটা টেস্টের নাম হচ্ছে আপনার স্কার্ম রথ সাইন। যদি এটা আমাদের ইয়ে থাকে, এটা দেখতে পাচ্ছেন আমার মাউসের কাছে, যদি নর্মাল থাকে তাহলে দেখবেন দুটো আঙুলকে, বাম এবং রাইট, যদি আমরা পাশাপাশি রাখি, এটা গ্যাপিং দেখতে পাবেন। এটাকে বলছি একটা উইন্ডো, অর্থাৎ গ্যাপিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডোজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপিং আছে। আর যদি ক্লাবিং ফুড থাকে তাহলে কি হবে, তার একটা মানে দুটো নেল পাশাপাশি লাগবে না, এখানে কোনো গ্যাপিং এর কোনো থাকছে না। তো এটা সাইনটার নাম হচ্ছে আপনার স্কার্ম রথ সাইন। এটা একটা সাইন, এই সাইন দেখেও কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো ক্লাবিং আছে কিনা। আমাদের ফিচার্স গুলো কি কি থাকে, যে স্পঞ্জের মতন আমাদের ফুলে আছে, সফটেনিং অফ দ্য নেল, অর্থাৎ এটা খুব নরম থাকবে। নেল বেড দেয়ার অফটেন দেয়ার সফটেন অ্যান্ড ফিল স্পঞ্জের মতো নরম হয়ে থাকবে। আর নেল গুলো এবং যে টিপ অফ দ্য ফিঙ্গার যেটা আছে, সেটা মনে হচ্ছে এটা একটা অ্যাটাচ নেই, মনে হচ্ছে সেপারেট হয়ে আছে। Reshapening of the angle between the nail and cutlet, enlargement or bulging of the distal portion of the finger, সব একই ফুলে আছে এবং বড় বড় হয়ে আছে। আর এই টিপ অফ দ্য ফিঙ্গার গুলো কি হবে, গরম হয়ে থাকবে, লাল হয়ে থাকবে। আর একটা কার্ভ হয়ে থাকতে পারে।
এ হচ্ছে আমাদের ক্লাবিং ফুড। ক্লাবিং ফুড লাংসের জন্য কি কি হয়, লাংস ক্যান্সার যদি থাকে তাহলে আমরা ক্লাবিং ফুড দেখতে পাবো পেশেন্টের। আর পালমোনারি যে ফাইব্রোসিস হয়, অর্থাৎ আমাদের যে অ্যালভিওলার গুলো আছে, অ্যালভিওলার গুলো যদি একদম শক্ত শক্ত হয়ে যায়, তার ওখানে যদি পালমোনারি ফাইব্রোসিস হয়, তাহলে আমাদের নর্মালি কিন্তু এয়ার প্রবেশ করতে পারবে না। পালমোনারি যদি অ্যাবসেস হয় সেক্ষেত্রে এটা হয়। পালমোনারি যদি টিউবারকুলোসিস হয় সেক্ষেত্রে ক্লাবিং ফুড আমরা দেখতে পাবো। পালমোনারি লিম্ফোমা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। ব্রঙ্কিটাইটিস যদি থাকা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার ক্লাবিং ফুড অর্থাৎ ফিঙ্গার অফ ক্লাবিং দেখতে পাবো। হার্টের জন্য কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এন্ডোকার্ডাইটিস, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলোর কারণে কিন্তু আমরা ক্লাবিং ফুড দেখতে পাবো। এবং জিআই ট্র্যাকের জন্য অর্থাৎ স্টোমাকের যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি ক্যান্সারের মতন যদি কোনো রোগ হয়, বিশেষ করে লিভার কিংবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্টোমাকের মধ্যে যদি কোনো ক্যান্সার হয় সেক্ষেত্রে ক্লাবিং ফুড দেখতে পাবো। হজকিন লিম্ফোমা দেখতে পাবো। পালমোনারি ব্লাড বয়েল ডিজিজ হয় যদি সেক্ষেত্রে দেখতে পাবো। সিরোসিস অফ লিভার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নিওপ্লাজম, সিলিয়াক ডিজিজ, ক্রনিক ডিসেন্ট্রি, এক্ষেত্রে ক্লাবিং ফুড দেখতে পাওয়া যায়। আদার্স এর মধ্যে আর কিছু কিছু আছে, আমরা সিস্টিক ফাইব্রোসিস, গ্রেভস ডিজিজ এন্ড ওভারঅ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড, যদি থাইরয়েড গ্ল্যান্ড ডিজিজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাবিং ফুড দেখতে পাবো। এগুলো আলোচনা করেছিলাম, এগুলো আর আসছি না আজকে। এবার আসছি আজকে যেটা আলোচনা আমাদের সেকেন্ড পর্ব। যখনই আমরা একটা অ্যাবডোমেনকে প্যালপেবল করব, মেইন কিন্তু ডাক্তারি ভাষায় এই চারটা টার্ম, নটা টার্ম আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এর রাইট নিচে হচ্ছে আমাদের রাইট লাম্বার রিজিয়ন, সবশেষে রাইট ইলিয়াক ফসা। এমনি এই জিনিসটাই আবার সেম বাম দিকে লেফট শুধু লাগিয়ে দেবে তাহলে হবে। বাম দিকে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, লেফট লাম্বার রিজিয়ন, লেফট ইলিয়াক ফসা। আর মিডলে পড়ছে সব থেকে উপরে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আর সব থেকে নিচে হচ্ছে যেটা নাভির নিচে সেটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। হাইপোগ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মনে থাকবে, আর নিচে হচ্ছে হাইপো, আর মাঝখানে যেটা হচ্ছে নাভির কাছে থাকবে আম্বেলিকাল। এই নটা টার্ম আমাদেরকে জানতে হবে। যখন কোনো পেশেন্ট আমাদের বললো স্যার ডান দিকে ব্যথা হচ্ছে, তখন আমরা সঙ্গে সঙ্গে দিয়ে যাবো কি আমাদের কি কি রোগ হতে পারে। রাইট হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন হয়তো লিভারের পোর্শনের জায়গা থেকে পেশেন্ট ইন্ডিকেট করছে স্যার এই জায়গাটা আমার ব্যথা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমার হতে পারে আপনার লিভারের প্রবলেম, হতে পারে স্টোমাকের কোনো প্রবলেম, কিংবা লিভারের যে আমাদের ইয়ে আছে লাংস, লোয়ার পোর্শন অফ দ্য রাইট লাংস, আর হচ্ছে সেখানে নিউমোনিয়া হতে পারে, কিংবা হতে পারে আপনার হেপাটিক বিলিয়ারি সিস্টেমে কোনো একটা প্রবলেম হতে পারে, তখনই আমরা নিয়ে যাব। যদি লাম্বার রিজিয়নে হয় সেখানে সাধারণত কিডনির কোনো প্রবলেম হচ্ছে কিনা, কিডনির কোনো স্টোন কিংবা ক্যান্সার কিংবা নেফ্রোটিক সিনড্রোম কিংবা ইউটিআই এরকম কিছু আছে কিনা। যদি রাইট সাইডে হয় তাহলে ভাববো এই কিডনির প্রবলেমগুলো। বিশেষ করে লাম্বার রিজিয়নে যদি কোনো প্রবলেম বলে, পেটে ব্যথা বলে, আর পেশেন্ট হয়তো হাত দিয়ে বোঝাচ্ছে স্যার এই জায়গাটা ব্যথা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমাদের মাথায় স্ট্রাইক করবে কিডনির কোনো সমস্যা আছে কিনা, কিডনির নেফ্রোটিক সিনড্রোম কিংবা কিডনিতে পাথর কিংবা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই ধরনের কিছু। যদি আমাদের রাইট ইলিয়াক ফসাতে আমাদের ব্যথা হয়, রাইট ইলিয়াক ফসাতে আমাদের কি কি এগুলো আছে, অর্গানগুলো আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, যেটা বলে ম্যাকবার্নিস পয়েন্ট, সেরকম জায়গাতে যদি ব্যথা হয় সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে স্ট্রাইক করবে, আপনার অ্যাপেন্ডিক্স হতে পারে। কিংবা সেখানে আমাদের আছে সিকাম, সিকামের ওখানে অনেক ধরনের জিনিস বা টিউমার হতে পারে, ভালভুলাস হতে পারে। ভালভুলাস তো বুঝেছি আপনাদের যখন টিচিং হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, এর আগে ক্লাসে হয়েছে ভালভুলাস সম্বন্ধে ক্লাস হয়েছে। ভালভুলাস হতে পারে, কিংবা কোনো সিলিয়াকে সরি সিকামে অবস্ট্রাকশন হতে পারে, এই ধরনের কোনো একটা জিনিস হতে পারে। আর হতে পারে আমাদের ক্রোনস ডিজিজ, আর হতে পারে মহিলা ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে রাইট ওভারি কোনো প্রবলেম, কিংবা রাইট
ফ্যালোপিয়ান টিউবের প্রবলেম কিংবা ওভারিয়ান রাইট ওভারিয়ান সিস্ট আর পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই ধরনের মতন জিনিসগুলো আমরা অনুমান করব। এবার আসি লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে যদি আসে, সর্বপ্রথমে আমরা অনুমান করব যদি উপরে আসে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে, সঙ্গে সঙ্গে আমাদের স্প্লিন আছে, প্যানক্রিয়াস আছে এবং স্টোমাক। তো এই কথাগুলো বেশি প্রথমে আমরা ভাববো, প্রথমে স্প্লিন, দেন প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে স্টোমাক এবং লোয়ার পোর্শন অফ লেফট লাংস, সেখানে নিউমোনিয়া হতে পারে। এই কয়েকটা জিনিস আমাদের প্রথমে স্ট্রাইক করবে। এবার যদি লাম্বার রিজনে আমাদের হয়, তাহলে একটা জিনিস আমাদের লেফট কিডনিতে প্রবলেম হতে পারে। লেফট কিডনি হতে পারে স্টোন কিংবা ইউটিআই, এই ধরনের জিনিসগুলো, কিংবা নেফ্রোটিক সিনড্রোম, কিংবা সেখানে হতে পারে আমাদের কোলন আছে, সেখানে আমাদের ডিসেন্ডিং কোলন যেটা আছে, সেখানকার প্রবলেম একটা আমাদের হতে পারে। এবার আসি লেফট হাইকোর্ট লেফট ইলিয়াক প্রসাদে যদি আমাদের কোনো প্রবলেম হয়, তাহলে কি হবে, সেখানে আমাদের সিগময়েড কোলন আছে, সেখানে তখন আমরা ভাববো কি সেটা আমাদের ডায়াবেটিস কিংবা কোলাইটিস কিংবা সেরকম ধরনের মেজর কিছু প্রবলেম, ক্যান্সার মতো কোনো জিনিস, কিংবা ইন কেস অফ ফিমেল সেক্ষেত্রে হতে পারে লেফট ওভারিয়ান সিস্ট, লেফট ফ্যালোপিয়ান টিউবের কোনো প্রবলেম, কিংবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এইসব জিনিসগুলো আমরা ভাববো। এবার আসি মিডিলে। উপরে যদি হয়, একদম উপরে, সেটা জাস্ট স্টারনামের নিচে, যেটাকে বলা হয় এপিগ্যাস্ট্রিক রিজন। এপিগ্যাস্ট্রিক রিজনে যদি হয়, লিভারের কিছু পোর্শন ওখানে আছে, আমাদের লিভারের কোনো ফিচার্স হতে পারে। সব থেকে বেশি যেটা হয় আমাদের গ্যাস্ট্রাইটিস কিংবা পেপটিক আলসার, এটা সব থেকে প্রথমে আমাদের স্ট্রাইক করবে ট্রেনে। এই যখনই আমাদের স্টারনামে জাস্ট নিচে এপিগ্যাস্ট্রিক রিজনে পেশেন্ট ইন্ডিকেট করছে স্যার এই জায়গাটা আমাদের ব্যথা হচ্ছে, প্রথমে আমাদের স্ট্রাইক করবে। গ্যাস্ট্রাইটিস হতে পারে, কিংবা আমাদের পেপটিক আলসার হতে পারে, কিংবা লিভারে কোনো একটা প্রবলেম হতে পারে, কিংবা প্যানক্রিয়াসের ওই জায়গাটাতে আছে আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস, সেখানে আমাদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আর যদি আপনাদের হার্টের একটু প্রবলেম যদি হতে পারে, সেখানে লেফট সাইডের কিছুটা জিনিস চলে আসে হার্টের, সেখানে এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই আমাদের এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হয়। এবার আসি আম্বেলিক্যাল রিজন। আম্বেলিক্যাল রিজনে যদি হয়, তাহলে আমাদের এটা কি হবে, স্মল বয়েল যে সিম্পটম এগুলো আছে আমাদের ইন্টেস্টাইন, সেখানে কোনো অবস্ট্রাকশন হতে পারে, মেনলি ওটাই বেশি প্রবলেম হয়। এবার আসি হাইপোগ্যাস্ট্রিক রিজনে যদি থাকে, তাহলে আমাদের বিশেষ করে কেস অফ ফিমেল, তাহলে আছে তলপেটে, সেক্ষেত্রে হতে পারে ইউটেরাইন ফাইব্রয়েড, এবং ফাইব্রয়েডের সেখানে বিনাইন হতে পারে, কিংবা ম্যালিগন্যান্সি হতে পারে, ম্যালিগন্যান্সি থাকলে ক্যান্সার হবে, কিংবা জাস্ট নাভির নিচে যেটা আমাদের আছে ইউরিনারি ব্লাডার অর্থাৎ সিস্টাইটিস হতে পারে, কিংবা সিস্টাইটিস ইউরিনারি ব্লাডের পাথর হতে পারে, কিংবা ইউটিআই হতে পারে। আর ওখানে একটা আছে আমাদের সিগময়েড কোলন, সেখানে হতে পারে আমাদের ডায়াবেটিকুলাইটিস। তাহলে এট এ গ্লান্স আমরা পেশেন্টের ইন্ডিকেশন দেখে বুঝে গেলাম স্যার এই জায়গাটা ব্যথা হচ্ছে। তাহলে আমাদের যদি এই জিনিসগুলো জানা থাকে, তাহলে আমাদের একটা গ্লাস সঙ্গে সঙ্গে একটা আমরা কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেডিকেল সিস্টেমের ভাষা বললাম। এবার আসছে কিন্তু পেশেন্টরা কিন্তু আপনার ওই এতগুলো কিন্তু 9টা টার্ম কিন্তু বলে না, ওরা কিন্তু বলে হয় আপনার উপর দিকে বলবে, উপরে বাম দিকে কিংবা ডান দিকে, নিচের বাম দিকে কিংবা নিচের ডান দিকে কিংবা বাম দিকে, এই ভাষাটা ওরা কিন্তু বলে। আর আমাদের মেডিকেল তখন আমরা এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করব, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এবার আসি আমরা অ্যাবডোমেন এক্সামিনেশন টেবিলে পেশেন্টকে আমরা রিল্যাক্স ভাবে আমরা পেশেন্টকে শুয়ে দেবো এবং তার অনুমোদন নেব, তাকে আমরা ইন্সপেকশন করব এবং ক্যালকুলেশন করব এবং ইন্সপেকশন করব, এর পারকাশন এন্ড অস্কালটেশন করব। প্রথমে আমরা ইন্সপেকশনের মাধ্যমে কি পাবো, তার পেটে কোনো দাগ আছে কিনা, সেটা দাগটা বিভিন্ন টাইপের হতে পারে, আমাদের কোনো কাঁটাশিয়া দাগ আছে কিনা, দেখতে পাচ্ছেন এখানে একটা আগে থেকে ওর অ্যাপেন্ডিক্সে একটা দাগ আছে।
সেটা হতে পারে আবার ওই জায়গাটাতে কাটার জায়গা থেকে হয়তো ব্যথা করছে, তো কোনো স্কার আছে কিনা, কোনো দাগ টাগ আছে কিনা আমরা ইন্সপেকশন করে জানবো। কোনো সার্জারি, পোস্ট সার্জারি কোনো দাগ টাগ আছে কিনা, কিংবা এমনি কোনো দাগ টাগ আছে কিনা, কোনো চিহ্ন আছে কিনা ইন্সপেকশন করবো। এবার আসি কোনো ডিস্টেনশন, যদি তার পেটটা ফুলে যায় ঠিক কি আমরা তার লক্ষ্য করব। তো এখানে মনে রাখবেন 6F, 6F প্রথমে দেখবেন 6F কি জিনিস, অর্থাৎ 6টা এফ। 6টা এফ এর মানে হচ্ছে একটা ফ্যাট, এফ ফর ফ্যাট, আর অ্যাবডোমেনে ফ্যাট প্রচুর পরিমাণে আছে কিনা। অনেক সময় যারা হেলদি পার্সন কিংবা মোটাসোটা ব্যক্তি বাল্কি অ্যাবডোমেন থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাবডোমেনে ফ্যাট জমে থাকে, মানুষটা দেখতে পাচ্ছে ফ্যাট জমে আছে। ফ্লুইড অর্থাৎ পেটে অ্যাসাইটিস আছে কিনা, পানি জমে আছে কিনা সেটা আমরা লক্ষ্য করবো। প্লাটাস, তাদের এফ ফর প্লাটাস, গ্যাস প্রচুর পরিমাণে হয়েছে কিনা, সেক্ষেত্রে আমাদের পেটটা ডিস্টেনশন হতে পারে। ফিসেস অর্থাৎ তারা পায়খানা খসে গেলেও অবস্ট্রাকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হতে পারে। ফেটাস অর্থাৎ কেস অফ ফিমেল, আর যদি তার পেটে বাচ্চা থাকে সেক্ষেত্রেও আমাদের কিন্তু পেটটা এরকম ধরনের একটা বাল্কি হয়ে যায়। আর হচ্ছে আমাদের পারমানেন্টেড মাস, যদি পেটে বড় ধরনের কোনো আমাদের স্ট্যাটিস সরি পেটে যদি বড় ধরনের আমাদের সিস্ট আর বড় ধরনের যদি টিউমার থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু এরকম ধরনের পেটটা ফুলে যায়। তাহলে এখানে 6টা এফ, 6টা এফ মনে রাখতে হবে। এফ ফর ফ্যাট, ফ্লুইড, ফাটাস, ফেসেস আর ফিটাস আর পারমানেন্টেড মাস, এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু লক্ষ্য করব। অ্যাবডোমিনাল ডিস্টেনশন। এবার আছে কাপুটেড কাপুট মেটাস। কাপুট মেটাসটা কি জিনিস, এই যে দেখতে পাচ্ছেন, যখন কোনো একটা অ্যাসাইটিস পেশেন্টকে দেখবেন অর্থাৎ পেটে ফ্লুইড জমে গেছে। ফ্লুইডটা কি জিনিস, অ্যাসাইটিসের ক্ষেত্রে আমাদের যে পেরিটোনিয়াম আছে, পেরিটোনিয়ামের মাঝখানে যদি আমাদের পানি জমে যায় সেটা হচ্ছে আমাদের অ্যাসাইটিস। অ্যাসাইটিস যদি বেশি হয় তাহলে কি পেটটা ডিস্টেন্ডেড হয়ে যাবে, ফুলে যাবে। সেক্ষেত্রে দেখবেন আপনার এই যে ভেইনগুলো আছে, ভেইনগুলো দেখতে পাচ্ছেন এই ফটো এগুলো পিকচারের মধ্যে, ভেইনগুলো একটা নীল বর্ণের যে দাগ, কালো 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 নীল বর্ণের দাগ, এটা হচ্ছে ভেইন। ভেইনগুলো আপনি দেখবেন ফুলে গেছে, কেন ফুলেছে, যদি অ্যাবডোমেনটা ডিস্টেনশন। এটা সাইনটার নাম হচ্ছে কাপুট মেটাস। এনকারেজ প্যারাম্বেলিক্যাল ভেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য পোর্টাল হাইপারটেনশন যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই অ্যাসাইটিসের ক্ষেত্রে দেখতে পাবেন। আর সিরোসিস অফ লিভারে রোগের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আর ইন্সপেকশন কি করবেন, স্ট্রেচ মার্ক অর্থাৎ কোনো আমাদের কোনো অনেক সময় কি হয়, অ্যাবডোমেনটা যদি বেশি এনলার্জ হয়ে যায় তারপরে সেটা ছোট হয়ে কি হবে, কাটা 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 দাগ থাকে, সেটা হচ্ছে স্ট্রেচ মার্ক। টিয়ারিং caused by the tearing during the rapid growth, অনেক সময় কি হচ্ছে র্যাপিড গ্রোথ হচ্ছে, বিশেষ করে যারা মহিলাদের আফটার ডেলিভারি ওতে একটা দাগ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে স্ট্রেচ মার্ক। র্যাপিড গ্রোথ অ্যান্ড ওভার স্ট্রেচিং অফ স্কিন, এই যেমন অ্যাসাইটিস কিংবা আম্বলিকাল ম্যালিগন্যান্সি কিংবা কুসিং সিনড্রোম, ওবেসিটি, প্রেগন্যান্সি, এইসবের ক্ষেত্রে কি হয়, পেটটা আমাদের বড় বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একটা স্ট্রেচিং মার্ক থাকে, সেটা হচ্ছে আমাদের স্ট্রেচ মার্ক। পাশে এই যে মাউসটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ফাটা 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 দাগ, এই ফাটা ফাটা দাগটা হচ্ছে স্ট্রেচ মার্ক। স্ট্রেচ মার্কটা দেখে আমরা কিন্তু অনেক সময় বুঝে যাবো যে আগে কোনো বড় ধরনের রোগ হয়েছিল কিনা, সেটা হতে পারে অ্যাসাইটিস কিংবা কোনো অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি কিংবা কুসিং সিনড্রোম, কিংবা আগে হয়তো প্রচুর পরিমাণে ওবেসিটি ছিল, কিংবা ইন কেস অফ ফিমেল সেক্ষেত্রে আমাদের প্রেগন্যান্সির জন্য দাগ থাকতে পারে। এবার আসি হার্নিয়া। হার্নিয়া সম্বন্ধে আপনারা মোরালে আমরা সবাই জানি হার্নিয়া কি জিনিস। পেশেন্টকে যখন আমরা এক্সামিনেশন আমরা কিভাবে করবো, একটি পেশেন্টকে আমরা এক্সামিনেশন টেবিলে শুয়ে যেতে বলবো স্পাইন পজিশনে এবং রিল্যাক্স কন্ডিশনে, এবং জোরে হাসতে কিংবা জোরে হাসতে বলবো। যেখানে লুজিং পয়েন্ট আছে সেখানে কি হবে, সেই পয়েন্টটা তো ফুলে উঠবে, সেটা হচ্ছে আমাদের হার্নিয়া। আমরা হার্নিয়া কোথায় অ্যাবডোমিনাল হার্নিয়া কোথায় কোথায় দেখতে পাবো, আম্বেলিকাল হার্নিয়া দেখতে পাবো, ইনসাসনাল হার্নিয়া, অর্থাৎ যদি কোনো আগে কাটার জন্য, এটা হচ্ছে আমার ইনসাসনাল হার্নিয়া। ডান দিকে যে যেটা দেখতে পাচ্ছেন, সরি
বাম দিকে যেটা ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আম্বেলিকাল হার্নিয়া, ডান দিকে যেটা ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ইনসেশনাল হার্নিয়া, অর্থাৎ আহ, আগে অপারেশন হয়েছিল, অপারেশনের জায়গাটা অপারেশন হওয়ার পরে সেই জায়গাটাকে যে লুজিং পয়েন্ট হয়েছে, তারপরে ওখান থেকে আমাদের কিছু ডিস্টেন্ডেড অর্থাৎ বেরিয়ে আসছে। তারপরে হচ্ছে ইংগুইনাল হার্নিয়া, ইংগুইনাল হার্নিয়া হচ্ছে পুষ্টির কাছে যেটা হার্নিয়া দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইংগুইনাল হার্নিয়া। আর ফিমোনাল হার্নিয়া, ফিমোনাল হার্নিয়াও কিন্তু ওই পুষ্টির কাছেই থাকে, এগুলো নিয়ে বলছি পরে। এবার হচ্ছে আমাদের ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া কুচকির কাছে দেখতে পাবেন, জাস্ট কুচকির কাছে। ফিমোরাল হার্নিয়া ফ্যাটি টিস্যু আর পার্ট অফ দ্য ইন্টেস্টিনাল protrude into the brain, জাস্ট কুচকির কাছে। at the top of the inner thigh, আমাদের যে টপ অফ দ্য ইনার যে ইনার থাই আছে সেখানে কি হচ্ছে, সেই জায়গাটা লুজ হচ্ছে, লুজ হয়ে আমাদের কিছু টিস্যু অর্থাৎ কিছু পেরিটোনিয়াম আর পেরিটোনিয়াম সাধারণত আছে, কিছু ওমেন্টাম, সেটা কি হচ্ছে বেরিয়ে আসে। কখন বেরিয়ে আসে? যখন পেশেন্ট দাঁড়াচ্ছে কিংবা জোরে হাঁটছে কিংবা ভারী কিছু জিনিস লিফটিং করছে, তুলছে, সেক্ষেত্রে, কিংবা শুয়ে থেকে যদি পেশেন্ট জোরে হাসে কিংবা কাশে, সেক্ষেত্রে জায়গাটা ফুলে উঠবে, দেখতে পাবেন ফুলে উঠবে, সেটা হচ্ছে আমাদের ফিমোরাল হার্নিয়া। এবার আসি আম্বেলিকাল হার্নিয়া। যখন নাভি অনেক সময় কি হচ্ছে, নাভির কাছে কি হচ্ছে সেটা ফুলে উঠছে, পিকচারটা দেখতে পাচ্ছেন আপনারা। ফ্যাটি টিস্যু আর কিছু ইন্টেস্টিনাল পুশ থ্রু দ্য আম্বেলিকাল অ্যাবডোমেন নিয়ার দ্য নেভেল, অর্থাৎ আমাদের যে নাভি আছে, নাভির ওখানে দেখতে হচ্ছে আমাদের ফুলে কিছু আমাদের ফ্যাটি টিস্যু আর পেরিটোনিয়াম অরমেন্টাম আমাদের কিছু পুশ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের আম্বেলিকাল হার্নিয়া। হাইটাস হার্নিয়া, হাইটাস হার্নিয়াটা আমাদের এখানে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট। হাইটাস হার্নিয়াটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট। কনজেনিটালি এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এগুলো, অর্থাৎ আল্লাহ যে সৃষ্টি করেছেন ওই বাচ্চার, ওই লোকটা ডিফেক্ট করে পাঠিয়েছেন। হাইটাস হার্নিয়ার ক্ষেত্রে এমনি কিন্তু এটা হয় না, এগুলো কিন্তু আফটার বর্ন, আর এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। হাইটাস হার্নিয়া পিকচারটা স্যার নিচের দিকে দেখতে পাচ্ছেন, পিকচারটা নরমালি কিন্তু আমাদের কি থাকে, এসোফেগাস এখানে একটা আমাদের স্প্লিন্টার থাকছে, অর্থাৎ এখানে আমাদের ভালভ থাকছে, খাবারগুলোকে যেন উপরে দিকে উঠে না যায়। এই যে খাবারগুলো খেলো আমাদের এসোফেগাসে চলে আসছে স্টোম্যাক, এখানে একটা স্প্লিন্টার থাকছে যেন খাবার উপরে উঠে না যায়। এবার কি হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট, কিছু আমাদের এসোফেগাসের স্টোম্যাকের কিছু পোরশন উপরে উঠে থাকছে, কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এই যে দেখতে পাচ্ছেন এটা ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরে আমাদের কিছু স্টোমাক থাকছে, অর্থাৎ ডায়াফ্রামের নিচে আমাদের থাকার কথা স্টোমাকের, কিন্তু হাইটাস হার্নিয়া কি হচ্ছে আমাদের ডায়াফ্রামের উপরে স্টোমাকের কিছু পোরশন থাকছে, সেটাই হচ্ছে আমাদের হাইটাস হার্নিয়া। হাইটাস হার্নিয়া কি মেডিসিন আছে, আপনার ফ্রেন্সের ফ্রেন্সের যে বই আমাদের সিনথেসিস রেপার্টরিতে সার্চিং করবেন, হাইটাস হার্নিয়ার মেডিসিন পেয়ে যাবেন। Part of the stomach pushed up into the chest cavity through an opening the diaphragm, অর্থাৎ আমাদের ডায়াফ্রামের উপরে কিছু আমাদের উঠে যাচ্ছে, সেটা হচ্ছে হাইটাস হার্নিয়া। Horizontal seat muscle that separated the chest from the abdomen, আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের মাধ্যমে আমাদের যে চেস্ট এবং অ্যাবডোমেন সেটাকে সেপারেট করে রেখেছে, কিন্তু হাইটাস হার্নিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, স্টোমাকের কিছু পোরশন চেস্ট উপরে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হাইটাস হার্নিয়া। আরো কিছু আমাদের হার্নিয়া আছে, সেটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এপিগ্যাস্ট্রিক হার্নিয়াটা কোথায় হয়? ফ্যাটি টিস্যু protrude through the abdominal area between the navel and lower part of the sternum, আমাদের যে স্টার্নাম আছে আর আমাদের যে নাভি আছে, নাভির মাঝখানে অর্থাৎ কোনো একটা জায়গাতে কোনো কি হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কি হচ্ছে লুজ হয়ে সে কিছু আমাদের ফ্যাটি টিস্যু, আমাদের কিছু আমাদের যে ফ্যাটি টিস্যু আর ইন্টেস্টাইন এবং ধরনের জিনিস আমাদের বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক হার্নিয়া।
এবার আসি স্পাইজেলিয়ান হার্নিয়া। স্পাইজেলিয়ান হার্নিয়াটা কি? স্পাইজেলিয়ান হার্নিয়া, intestinal push through the abdomen at the site of the abdominal muscle below the navel, নাভির নিচে। এপিগাস্ট্রিকটা হচ্ছে নাভির উপরে, স্টার্নামের এবং নাভির মাঝখানে কোন একটা জায়গাতে। ছবিটা থাকলে ভালো হতো, বোঝানো পারতাম। ছবি আসলে জায়গা শর্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য দেওয়া যায়নি। বুঝে নেন, নাভি এবং স্টার্নামের জাস্ট নিচে, স্টার্নামের জাস্ট নিচে কোন একটা জায়গায় যখন আমাদের লুজ হবে, সেটা হচ্ছে নাভি এবং স্টার্নামের মাঝখানে কোন একটা জায়গায় যখন আমাদের লুজিং হচ্ছে, সেটা হচ্ছে এপিগাস্ট্রিক হার্নিয়া। স্পাইরালিন হার্নিয়াটা কথা হচ্ছে নাভি থেকে আমাদের জাস্ট আমাদের যেটা বললাম হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে যখন আমাদের কোনো একটা লুজিং পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে স্পাইরালিয়ান হার্নিয়া। এবার আছে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। ডায়াফ্রাগমেটিক হার্নিয়াটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের মানে আপনার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, অর্থাৎ কনজেনিটালি এগুলো দেখতে পাওয়া যায়, এগুলো কিন্তু নরমালি কিন্তু হয় না। ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হচ্ছে আমাদের কনজেনিটাল ডিফেক্ট। এই বাচ্চাটাকে স্যার দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের এখানে কি হচ্ছে, এটা হচ্ছে লেফট সাইড। তো স্টোমাকটা স্যার দেখতে পাচ্ছেন কি হয়েছে, স্টোমাক সরি হার্টটা সাধারণত কোথায় থাকে আমাদের, নরমালি লেফট সাইড। এই ক্ষেত্রে কি হয়েছে, চলে গেছে আমাদের রাইট সাইডে। তো রাইট সাইডে যদি হার্ট চলে যায়, এটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। রাইট সাইডে যদি হার্ট আমাদের চলে যায়, সেটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। এবার কি হচ্ছে, যেহেতু হার্ট চলে গেছে রাইট সাইডে, এবার সেই জায়গাটা ফাঁকা হচ্ছে, হার্টের প্রচন্ড ফাঁকা থাকছে। সেখানে কি হচ্ছে, আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্টাইনে কিছু পোরশন আমাদের উঠে গেছে, ওই জায়গাটা গ্যাপিং পূর্ণ করে দিচ্ছে। অর্থাৎ ডায়াফ্রামের উপরে উঠে গেছে ইন্টেস্টাইন, এটাই হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। তো এগুলো খুব ডিফিকাল্ট, এগুলো বাচ্চা সাধারণত দেখে না। যদি আপনার প্রেগন্যান্সির পর এগুলো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট মানে কনজেনিটাল ডিফেক্ট আপনার বর্ন, ইমিডিয়েটলি যদি অপারেশন করা যায় তবে এগুলো বাচ্চা টেকে, আদারওয়াইজ এগুলো টেকেন না। তবে টার্মটা জাস্ট বলে রাখলাম। আমি একটি বাচ্চার ক্ষেত্রে পেয়েছিলাম ভেরি রিসেন্টলি। বাচ্চার মায়ের বয়স বাচ্চার বয়স হচ্ছে মায়ের পেটে 29 সপ্তাহ, তার মানে কয়েক মাস পরে তার বাচ্চাটা ডেলিভারি হবে। তো এই টার্মটাই লেখা ছিল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। আমি তাকে বুঝিয়ে বললাম যে আপনার বাচ্চা তো এরকম কন্ডিশন, শুনে তো ওরা কাঁদতে শুরু করলো, স্যার এটাকে কিছু করা যাবে কিনা। আর এটা তো যদি বিফোর প্রেগনেন্ট অবস্থায় যদি আপনারা করেন, কনসেপ্ট করার আগে যদি মাইজোরিটিক আমরা যদি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে এই ডিফেক্ট চাইল্ডগুলো আসবে না। আর এখন যেহেতু ডিফেক্ট হয়ে গেছে, কিছু করার নাই। যদি ডেলিভারির পরে সে বাচ্চাকে ইমিডিয়েটলি অপারেশন করা যায় তবে টিকা, নইলে আশা ছেড়ে দেন বাচ্চা। এবার আসি ইনসেকশনাল হার্নিয়া। তো বললাম অপারেশন করার পরে সেই জায়গাটাতে যখন লুজিং হয়ে আমাদের পেরিটোনিয়াম কিছু রিজিয়ন ওমেন্টাম আমাদের বেরিয়ে আসবে, সেটা হচ্ছে ইনসেকশনাল হার্নিয়া। এর আগে ছবিতে দেখালাম। এবার আসি ফুলেন সাইন। আমরা ইনস্পেকশন করব ফুলেন সাইন। দেখতে পাচ্ছেন এই পিকচারটা, রেডনেস হয়ে আছে। ব্রুইসিং অফ দ্য টিস্যু সারাউন্ডিং দ্য umbilicus associated with the hemorrhage, pancreatitis। তো প্যানক্রিয়াটাইটিসের জন্য কি হচ্ছে, আমাদের লেট স্টেজ সাইন এটা প্যানক্রিয়াটাইটিসের। প্যানক্রিয়াটাইটিস হওয়ার জন্য সেটা কি হচ্ছে, আমাদের এই অ্যাবডোমেনে একটা কি হচ্ছে, মনে হচ্ছে কি ছিঁড়ে যাওয়ার মতো, সেখানে একটা ব্রুইসিং হয়ে গেছে, অর্থাৎ সেখানে রক্তক্ষরণ হয়ে গেছে, হেমারেজ হয়েছে, সেটা হচ্ছে ফুলিং সাইন। এটা দেখে তখন বুঝতে পারবেন কি প্যানক্রিয়াসের একটা লেট স্টেজ, অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের লেট সাইন। এবার আসি গ্রে টার্নার সাইন।
এটাও একটা ব্রুসিং ইন দা ফ্রন্ট হেমারেজ দেখতে পাবেন। এগুলো হচ্ছে আমাদের দেখছেন মানে এ রিজিয়নে দেখতে পাবেন, অর্থাৎ আমাদের অ্যাবডোমেনের যে আম্বিলিকাল যে রিজিয়ন গুলো আছে সেগুলোতে দেখবেন একটা ব্রুসিং হয়ে আছে, রক্তক্ষরণ হয়ে আছে, সেটার নাম হচ্ছে আমাদের গ্রেট টার্নার সাইন। এক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারি এই সাইনগুলো থেকে যে আপনার পেটের খুব পুরাতন একটা লেট স্টেজ প্যানক্রিয়াটাইটিস আছে, অর্থাৎ আমাদের প্যানক্রিয়াটাইসের আমাদের ইনফ্লামেশন হয়ে আছে বহু পুরানো, অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ। এবার আমরা কি করব, এতক্ষণ আমরা অ্যাবডোমেন ইন্সপেকশন করলাম, অর্থাৎ চোখে দেখে আমরা কিছু কিছু ডায়াগনোসিস করতে শিখলাম, জানলাম। এবার কি করব, আমরা প্যালপেবল করব। যখন পেশেন্ট আমাদেরকে বলবে ডাক্তারবাবু পেটে ব্যথা হচ্ছে, তখন পেশেন্টকে বলবো আপনি রিল্যাক্সে এক্সামিনেশন টেবিলে শুয়ে পড়ুন, আর পেশেন্টের সবসময় সর্বদাই ডান সাইডে ডাক্তার দাঁড়াবে, পেশেন্টের ডান দিকে দাঁড়াবে ডাক্তার। এটা হচ্ছে নিয়ম। কেন কি, এটা হচ্ছে পেশেন্টকে এক্সামিনেশন করতে আমাদের সুবিধা হবে। রিল্যাক্স ভাবে শুয়ে দেন, হাঁটাকে কাজ করতে বলবেন, তাহলে কি হবে, অ্যাবডোমেনের যে টান টান ছিল সেটা কিন্তু টানটা হবে না। এবার আস্তে আস্তে তাকে পালপেবল করতে হবে। প্রথমে হয়তো রাইট হাইপোক্রেটিক রিজনে পালপেবল করলে তাহলে কি কি আমরা সাইনগুলো পাবো। Kneel kneel beside the patient, carry on output palpitation, observe the pace through the examination, sign of discomfort. যখন একটা পেশেন্টকে এক্সামিনেশন টেবিলে শুয়ে দিলেন, পা দুটাকে ভাঁজ করতে বলবেন, তারপরে আস্তে আস্তে তার প্যালপেবল করবেন এবং তার এসে অবজার্ভ করবেন। যদি আপনি কি করছেন, হাত দিয়ে দাবছেন এবং চোখে দেখছেন, চোখ দিয়ে দেখছেন, আর ফেসে যদি সে ডিসকমফোর্ট মনে হয়, পেটে যদি পেটে যদি ব্যথা অনুভব করে, তাহলে কি হবে, সে একটা মুখের একটা ইমপ্রেশন থাকবে, চোখটা বন্ধ করবে কিংবা মুখের একটা তার ইমপ্রেশন আসবে, তখন বুঝতে পারবেন না তার কোনো ওই জায়গাটাতে তার একটা ফিলিংস হচ্ছে। সে মুখ হয়তো উচ্চারণ করছে না, তার লাগছে কি ব্যথা হচ্ছে, সে উচ্চারণ করছে না, কিন্তু সে ডিসকমফোর্ট মনে করবে, অর্থাৎ সে তার চোখ বন্ধ করতে পারে কিংবা একটা মুখের একটা ইমপ্রেশন আসবে। তো আমরা প্যালপেবল করব এবং চোখ দিয়ে তার প্রেসার দিকে লক্ষ্য করব। প্রথমে আমরা আসি, দুভাবে আমরা ইয়ে করতে পারি, প্যালপেবল করতে পারি। সেটা হচ্ছে একটা লাইট প্যালপেবল, অর্থাৎ আস্তে আস্তে করব, তারপরে আমরা জোরে জোরে আমরা প্যালপেবল করব। এইগুলো আসছে আমরা ডিপ প্যালপেবল করব। তাহলে কি আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্ডারনেস। আমাদের যখন আমরা প্যালপেবল করব, কোনো জায়গায় টেন্ডারনেস আছে কিনা, অ্যাবডোমিনাল রিজিয়ন তো আগে বলেছি। রিবাউন্ড টেন্ডারনেস, টেন্ডারনেস কিরকম থাকছে, টেন্ডারনেস জায়গাটা শক্ত শক্ত হয়ে থাকবে, এই জায়গাতে আপনি টাচিং করবেন সেই জায়গাটা যখন প্যালপেবল করবেন শক্ত শক্ত হয়ে থাকবে, তখন একটা বুঝে গেলেন কি কোনো একটা অর্গান আর অসুবিধা আছে। যদি আপনার রাইট হাইপোক্রেটিক রিজিয়নে প্যালপেবল করেন তাহলে লিভার এনলার্জমেন্ট পেতে পারেন। যদি আপনার লেফট হাইপোক্রেটিক রিজিয়নে এনলার্জ থাকে তাহলে স্প্লিনেটের প্রবলেম থাকতে পারে কিংবা প্যানক্রিয়াসের প্রবলেম থাকতে পারে। যদি আপনার লেফট ইলিয়াক রিজিয়নে টেন্ডারনেস থাকে তাহলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এরকম ধরনের আমরা প্যালপেবল করব। রেমো টেন্ডারনেস, said the patient said to be present when the abdominal wall have been compressed slowly. আস্তে আস্তে আমরা কি করবো, তা কম্প্রেস করব। Age relax rapidly, result sudden sharp abdominal pain. This is a non-specific unreliable clinical sign that can some cases associate with the peritonitis. এটাই বললাম, যদি আপনার আস্তে আস্তে করলেন, যদি আপনার লেফট হাইপোক্রেটিক রিজিয়নে টেন্ডারনেস থাকে আর রিবাউন্ড ম্যাকবার্নেস পয়েন্টের জায়গাতে যদি আপনার টেন্ডারনেস থাকে, তখন গেস করলেন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তার সঙ্গে জিজ্ঞাসা করলেন তার আপনার বমি বমি হচ্ছে কিনা, বমি পায়খানা কথা হচ্ছে কিনা, জ্বর আছে কিনা,
কেননা জ্বর হচ্ছে, টেন্ডারনেস আছে ম্যাকবার্নেস পয়েন্টে, তার বমি বমি ভাব হচ্ছে কিংবা বমি হয়ে যাচ্ছে, এখানে বন্ধ হয়ে গেছে, তখন শিওর আপনি হয়ে গেলেন আপনার অ্যাপেন্ডিসাইটিস। দ্যাট কেস ইজ দ্য অ্যাপেন্ডিসাইটিস। আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে দিলেন আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তো কনফার্মেশন করার জন্য ইউএসজি কত পাঠাবেন? গার্ডেনিং, involuntary tension in the abdominal muscle that occurs the palpable associated with the peritonitis. Gardening, appendicitis, diverticulitis, লেফট সাইডে যদি থাকে তাহলে ডাইভার্টিকুলাইটিস পাবেন। এবার হচ্ছে রোসিভিং সাইন। রোসিভিং সাইনটা কি জিনিস? palpation of left iliac fossa causing the pain। যদি আপনার লেফট ইলিয়াক ফসা রিজনে ব্যথা হয়, তো এখানে কি করছেন, লেফট ইলিয়াক রিজনে প্যালপেশন করছেন, সেখানে যদি ব্যথা থাকে তাহলে আমরা কি অনুমান করব? সেখানে আমরা অনুমান করব তার ইন্ডিকেশন, তাহলে হচ্ছে ইনফ্লামেশন এনি কজ অ্যাফেক্টিং দ্য রাইট ইলিয়াক, ropsing sign, palpation of the left iliac fossa causing the pain to be expressed in the right iliac fossa। লেফটে প্যালপেশন করছে আর যদি রাইটে যদি পেন শিফট করে সেক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসই হবে। আর ডাইভার্টিকুলাইটিসও থাকে যদি আপনার টেন্ডারনেস থাকে এবং তার ব্যথা থাকে। আর হচ্ছে আমাদের কারণটা তো করলাম, কি করে স্যার ডিপ করবেন, প্যালপেশন করবেন, সেটা এটা সাইনগুলো দেখা আছে এখানে। যদি ডিপ সাইন করেন এবং আপনার এই আঙুলটা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডেক্স ফিঙ্গার যেটা আছে, এই যে ফিঙ্গার যে আছে আমাদের, সেই ফিঙ্গারটা যদি একটা কোনো জিনিস, একটা শক্ত জিনিস আমাদের এসে টাচিং করে, তখন বুঝে যাবেন তা এনলার্জমেন্ট অফ লিভার। এই আমার যে মাউসটা দেখতে পাচ্ছেন স্যার, এই মাউসটা যখন কি হচ্ছে, এই জোরে আপনি দাবলেন, জোরে দেবে, যদি কোনো একটা জিনিস আপনার এই ফিঙ্গারটাতে টাচিং হচ্ছে, তখন বুঝে যাবেন লিভারে কোনো একটা প্রবলেম আছে, অর্থাৎ এনলার্জমেন্ট অফ লিভার আছে। যদি ওই যাতে টাচিং করে তাহলে আপনার হেপাটোমেগালি হতে পারে। হেপাটোমেগালির কাজ কি? হেপাটোমেগালি, কজ অফ হেপাটোমেগালি, কি থেকে হেপাটোমেগালি হয়, অর্থাৎ এনলার্জমেন্ট অফ লিভার। আর কি কারণে হয় সেটা বলছি। হেপাটাইটিস অর্থাৎ আমাদের লিভারেরটা কি হচ্ছে, আমাদের ইনফ্লামেশন হয়ে গেছে। হেপাটোসেলুলার কার্সিনোমা, যদি লিভারে কার্সিন হয়, ক্যান্সার হয়। হেপাটিক মেটাস্টাসিস অর্থাৎ আমাদের লিভারটা শক্ত হয়ে গেছে। উইলসন ডিজিজ, হেমোক্রোমাটোসিস, লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। মাইলোমা, গ্ল্যান্ডুলার ফিভার, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, হেমোলাইটিক অ্যানিমিয়া, এইসব কারণে কিন্তু হেপাটোমেগালি হয়, অর্থাৎ লিভারটা আমাদের এনলার্জ হয়। তবে লিভার যদি এনলার্জমেন্ট হয় তাহলে এই রোগগুলো, আমাদের 9টা রোগগুলো আমরা অনুমান করব। একটু পড়ে নিই লিভারটা। Palpation of the liver, benign being palpation in the right iliac fossa starting at the edge of the superior iliac spine using the flat edge of your hand। যখনই আমাদের কি হচ্ছে, রেডিয়াল সাইড অফ দা রাইট ইন্ডেক্স ফিঙ্গারটা কি হচ্ছে, টাচিং হচ্ছে,
তখন কি হবে, ask the patient to talk deep breath, জোরে শ্বাস নিতে বলবেন, জোরে জোরে শ্বাস নিতে বলবেন। ওখানে আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা কি হচ্ছে, রেডিয়াল সাইড কি হচ্ছে, রেডিয়াল সাইডে ইন্ডেক্স ফিঙ্গারটা লিভারের কাছে টাচিং হচ্ছে, তখন পেশেন্টকে বলে জোরে জোরে শ্বাস নেন, জোরে জোরে শ্বাস নেন না ছাড়েন। bring to the palpate the abdomen, তারপরে কি হচ্ছে আমরা অ্যাবডোমেন তাকে palpate করব। Feels for the step as the liver edge passes below your hand during the inspiration, তো যখন ও শ্বাস দিবে তখন তার ওই লিভার যদি বড় থাকে তাহলে আপনার আঙুলে কি করবে, সেটা টাচ করবে, তখনই আপনি অনুমান করবেন, গেস করবেন যে তার লিভারটা বড় হয়ে গেছে। তো লিভার বড় হয়ে গেলে তখন আমরা তাকে বলি এনলার্জমেন্ট অফ লিভার অর হেপাটোমেগালি। হেপাটোমেগালি হচ্ছে আমাদের হেপাটোমেগালি। Repeat the process, palpation, moving 1 to 2 semi superiorly from the right iliac fossa, যদি 1 থেকে 2 সেমি পর্যন্ত সেটা ওঠানামা করে তাহলে কি হচ্ছে, east and towards the right costal margin। আবার আছে কয়টা ডিগ্রি আছে আমাদের লিভারের, ডিগ্রি অফ এক্সটেনশন বিলো দ্য কস্টাল মার্জিন 2 সেমি যদি পর্যন্ত হয় তাহলে হেপাটোমেগালি। কনসিস্টেন্সি অফ দ্য লিভার এজ, নোডুলার কনসিস্টেন্সি যদি হয় তাহলে সিরোসিস অফ লিভার। টেন্ডারনেস যদি খুব জায়গাটা থাকে তাহলে ভাববো আমরা গোলব্লাডার মানে সাজেস্টিভ হেপাটাইটিস বা কোলিওসিস্টাইটিস, অর্থাৎ গোলব্লাডারে পাথর কিংবা তার গোলব্লাডারটা ফুলে গেছে, গোলব্লাডারে পাথর আছে, যদি সেটা 2 সেমি পর্যন্ত যদি সেটা বেড়ে যায়, আর যদি ওই জায়গাটা খুব টেন্ডার থাকে। Pulsatility, pulsatile hepatomegaly is associated with the tricuspid regurgitation। হার্টের যদি আপনার ট্রাইকাসপিড ভালভ নষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের পালসাটাইল হেপাটোমেগালি দেখতে পাওয়া যায় ট্রাইকাসপিড ভালভের কারণে। এটা তো বললাম এনলার্জমেন্ট অফ লিভার কি কি কারণে হয়, হেপাটাইটিস বি, হেপাটোসেলুলার কার্সিনোমা, হেপাটাইটিস মেটাটাইটিস অর্থাৎ লিভারটা খুব রক্ত হয়েছে, উইলসন ডিজিজ, হেমাটোক্রোমাটোসিস, ব্লাড ক্যান্সার, লাইকোমিয়া, গ্ল্যান্ডুলার ফিভার, গ্ল্যান্ডগুলো ফুলে যাবে, এটার জন্য হেপাটোমেগালি হয়। প্রাইমারি biliary cirrhosis, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়ার জন্য কিন্তু আমাদের এনলার্জমেন্ট অফ লিভার অর্থাৎ হেপাটোমেগালি। এবার আছে স্প্লিন। স্প্লিনটা কোথায় আছে আমাদের, স্প্লিনটা আছে আমাদের লেফট ইলিয়াক লেফট হাইপোগ্যাস্ট্রিক রিজন, বাম দিকে আছে, উপর দিকে। being palpation in the right iliac fossa, starting the edge of the superior iliac spine, using flat edge of your hand, radial side of the right hand, index finger। আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে সেটা যদি আমাদের স্প্লিনটা টাচ করে তখন আমরা সেটা বের হয়ে যাব স্প্লিনোমেগালি। এখানেও কিন্তু জোরে জোরে শ্বাস নিতে বলবেন, ছাড়তে বলবেন, জোরে জোরে যখনই শ্বাস নেবে তখন কি হবে, অ্যাবডোমেনটা ওঠানামা করবে, তখনই কি হবে আপনার যে ধারে এসে নিয়ে ওই এনলার্জমেন্ট অফ লিভারটা, এনলার্জমেন্ট স্প্লিনটা কি হবে, টাচিং করবে। আর এরপর প্রসেস 2 বার 3 বার করতে বলবেন। যদি 2-3 সেমি পর্যন্ত হয় তখন সেটা কি হবে, repeat the process, palpation moving the 1 to 2 semi superiorly from the right iliac fossa, each time towards the left costal margin। তো যদি হাতে এরকম যদি এসে টাচিং করে সেটা হচ্ছে স্প্লিনোমেগালি। জাস্ট সাইনটা দেখতে পাচ্ছেন, এই আঙুলটা দেখতে পাচ্ছেন, ইন্ডেক্স ফিঙ্গারটা দেখতে পাচ্ছেন, এরকম জায়গাতে লেফট চেস্ট নিয়ে যান, পালপেবল করবেন, পালপেবল করে
যখন এই জায়গাটাতে আপনার স্প্লেনটা টাচিং করবে তখন কিন্তু বুঝে যাবেন যে এটা হচ্ছে স্প্লেনোমেগালি। অনেক সময় কি হয়, স্প্লেনটা বড় হয়ে এমন হয় নিচে নেমে চলে আসে, একদম 8 ফিঙ্গার পর্যন্ত চলে আসে। সেটা খাতে খেতে দেখতে হবে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে থাকার কথা। এখানে একটা ভেতরে ঢুকে আছে, চেস্ট ওয়ালের ভেতরে ঢুকে আছে, সেখানে স্প্লেনটা এত বড় হয়েছে পেটটা স্প্লেনটা একদম চলে এসেছে 8 আঙুল নিচে, এরকম জায়গায় চলে এসেছে। সেক্ষেত্রে অনুমান করবেন, আপনি পেট থেকে অনুমান করে যেতে পারবেন যে আপনার থ্যালাসেমিয়া হয়েছে। এই যে পোর্শন দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা হচ্ছে স্প্লিন। স্প্লিনটা ওই বড় যাওয়ার জন্য কি হচ্ছে, পেটটা তার এনলার্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো কজ অফ স্প্লেনোমেগালি, কজ অফ স্প্লেনোমেগালি কিসের জন্য হচ্ছে? পোর্টাল হাইপারটেনশন যদি থাকে, সেকেন্ডারি টু লিভার সিরোসিস, এই জন্য আমাদের কি হচ্ছে স্প্লেনোমেগালি। হেমোলাইটিক অ্যানিমিয়ার জন্য হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সেক্ষেত্রে স্প্লেনোমেগালি হচ্ছে স্প্লেনিক মেটাস্টেসিস হয় আর গ্রানুলার ফিগার। আর থ্যালাসেমিয়ার জন্য কিন্তু স্প্লেনটা খুব বড় হয়। থ্যালাসেমিয়ার বাচ্চাদের যেটা আছে সেক্ষেত্রেও কিন্তু স্প্লেনটা খুব বড় হয়, একদম এত বড় হয় যে চলে আসে নাভির কাছে, 8 ফিঙ্গার পর্যন্ত চলে আসে। তখন বুঝে যাবেন যে তার থ্যালাসেমিয়া হয়েছে। এবার আসি ব্লটেড দ্য কিডনি। এবার যদি আম্বিলিক্যাল রিজিয়নে তার যদি ব্যথা হয়, ক্যালকুলেট করবেন, প্লেস ইউর লেফট হ্যান্ড বিহাইন্ড দ্য, চিত্রটা দেখলে তা বুঝতে পারবেন। এই চিত্রটা দেখতে পাচ্ছেন আপনারা, চিত্রটা এভাবে টাচিং করবেন, যে চিত্র এভাবে আপনারা টাচিং করবেন। যদি আম্বিলিক্যাল রিজনে তার কিডনি প্রবলেম থাকে, এভাবে ক্যালকুলেট করবেন, একটা ডান হাত একটা বাম হাত, বাম হাতটাকে কি করবেন আর তার কিডনি রিজনে রাখবেন, আর ডান হাতটা দিয়ে তার চাপকে প্রেস করবেন। যদি তার কিডনিতে কোনো ইয়ে থাকে, সিস্ট থাকে, অথবা কিডনিতে তার যদি নেফ্রাইটিস থাকে, কিংবা কিডনিটা যদি বড় হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন। আর পাথর থাকলে খুব সে জায়গাটা সেন্সিটিভ থাকবে, কাজ করতে দেবে না, তাহলে বুঝে যাবেন কি কিডনির একটা সমস্যা আছে। কিংবা এনলার্জ হয়ে গেছে, পাইলট টু কিডনি ক্যান টু বি কজড বাই দ্য রেনাল টিউমার। রেনাল টিউমার যদি থাকে কিংবা সিস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু হওয়া থাকে। এটা হচ্ছে পাইলট অফ দ্য কিডনিস। এই জিনিসটা স্যার লেখা আছে, ওই যে এই জিনিসটাই পুরোটাই লেখা আছে, ওই জিনিসগুলো লেখা আছে। বারবার শ্বাস নিয়ে, যেমন আপনারা লিভারের ইয়ে করলেন, প্যালপিটেশন করলেন, স্প্লেনের প্যালপিটেশন করলেন, তো যেরকম করতে হয়, বারবার শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন ছাড়েন, তখন কি করবে আপনার যে কস্টাল এরিয়া মার্জিন এলাকাটাতে কি করবে আপনার হাঁটার টাচিং করবে, কিংবা তার সেন্সিটিভ হবে, অর্থাৎ পেশেন্টের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে, সেই দেখে বুঝতে পারবেন আর কিডনির কোনো একটা প্রবলেম আছে। এই ছবিটা স্যার দেখতে পাচ্ছেন, এই ছবি দেখে বুঝে যাবেন কিডনির প্রবলেম। কি করে আমরা কিডনির এনলার্জ অর্থাৎ কিডনির আমরা টেস্ট গুলো করবো। palpitation of the aorta, এই যে সাইনটা স্যার দেখতে পাচ্ছেন, এখানে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এভাবে টাচিং করবেন, এভাবে পালপেট করবেন, সেটা হচ্ছে আমাদের palpation of the aorta. Using the both hand, perform the deep palpation just superior to the umbilical in the midline বরাবর নাভির উপরে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে দু হাত ইউজ করবেন। এই দেখছেন, মনে করছে দু হাতটাই ইউজ করছেন আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, সেটা হচ্ছে আমাদের palpate the aorta. In healthy individual, your hand should be moved superiorly with each palpation of the aorta. If your hand move towards, suggests presence of the expansive mass. যদি কোনো অ্যাবডোমিনাল আয়োটিক অ্যানোরিজম থাকে, তাহলে কোনো একটা আপনার কোনো জিনিস জায়গা ফুলে আছে, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কোনো একটা ফুলে আছে, কিংবা
খুব সেন্সিটিভ হয়ে আছে জায়গাটা, তাহলে কিন্তু আপনার একটা টাচিং হবে। আর সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অ্যানিউরিজম যদি থাকে তাহলে একটা হাতে আমাদের সেন্সিটিভ পাবো, মানে সেন্সেশন পাবো। সেটা হচ্ছে আমাদের palpate the aorta. This is a crude clinical test and further investigation would be required for before the diagnosis of the abdominal aortic aneurysm is made. আপনারা হয়তো এই মানে অ্যাবডোমিনাল আয়োটিক অ্যানিউরিজম ডায়াগনোসিস করলেন, কিন্তু সেটাকে কনফার্ম করার জন্য আমাদের ইউজি করতে হবে কিংবা ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, তবে কিন্তু আমরা একটা কনফার্মেশন ডায়াগনোসিসে আসবো। তো জাস্ট ক্লিনিক্যালি আমরা এগুলো টেস্ট করছি। ক্লিনিক্যালি আমাদের কিংবা হাতের মাধ্যমে আমাদের জেনে রাখতে হবে, তাহলে একটা আমরা পেশেন্টকে বলতে হবে আপনার এটা হয়েছে, এই টেস্টটা করুন, কনফার্মেশন আসবে, তাহলে আমরা ডায়াগনোসিসটা আমাদের কনফার্মেশন হবে। প্যালপেটেশন অফ দ্য কি কারণে হয়? এবার আসি অস্কালটেশন, অ্যাবডোমিনাল পারকাশন। পারকাশন আমরা কিভাবে করব, ছবিটা আসলে দেখি। মানে এই যে স্যার ছবিটা প্রথমে দেখি, তারপরে আমি বুঝাচ্ছি। অ্যাবডোমেনকে প্রথমে লেফট হ্যান্ডটাকে অ্যাবডোমেনের উপরে রাখলেন, তারপরে কি করবেন, ডান হাত দিয়ে আপনার ওই হাতের উপরে কি করবেন, আস্তে 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 টাচ করবেন। যদি কোনো সাউন্ড পান তখন বুঝতে পারবেন যে তার কোনো একটা প্রবলেম কিছু আছে। এই জিনিসটাই স্যার এটা লেখা আছে, percussion upward to 1 to 2 semi at that time from right iliac fossa towards the right iliac costal margin until the percussion note to be note changes from the resonate dull indicating the location of the lower liver border. একটা ডাল সাউন্ড পাবেন, সেটা ইন্ডিকেট কি করছে লোয়ার বর্ডার অফ দ্য লিভারে কোনো একটা প্রবলেম কিছু একটা হবে। Continue to proceed, continue percuss upward 1 to 2 semi at the time until the percussion changes from dull to resonant, indicated the location of the upper liver border. রাইট ইলিয়াক রিজিয়নে যদি এখানে পারকাশন করেন আর রিসোলিং একটা ডাল সাউন্ড যদি পান, তাহলে একটা আমাদের লিভারে রাইট লোয়ার বর্ডারে একটা প্রবলেম আছে, এরকম একটা কিছু বুঝতে হবে। সেম ক্ষেত্রে স্প্লিনের ক্ষেত্রেও আমরা পারকাশন করতে পারি। স্প্লিনের ক্ষেত্রে এটা আমাদের লেফট হ্যান্ডে রেখে দিলাম, আর লেফট হ্যান্ডে রেখে তার হাতের উপর একটা আমরা শব্দ করব, সাউন্ড করব। যদি সাউন্ড হয়ে কিছু পাই, তাহলে ডাল একটা সাউন্ড যদি পাই, তাহলে আমাদের স্প্লিনের একটা প্রবলেম আছে, স্প্লিনোমেগালি আর অন্য কিছু একটা স্প্লিনোমেগালি সাধারণত হয়, তাহলে কিন্তু একটা আমাদের সাউন্ড পাবো। এটা হচ্ছে আমাদের পারকাশন। পারকাশন অফ দ্য ইউরিনারি ব্লাডার, সেরকম যদি একটা আমাদের এই আম্বিলিকার জাস্ট নিচে নাভির নিচে বাম হাতটা রেখে দিলেন, বাম হাতটা রেখে ডান হাতটা দিয়ে সাউন্ড করবেন সিম্পাথেটিক পিউবিক রিজিয়নে। যদি ডাল সাউন্ড পান তাহলে ভাববেন একটা ইউরিনারি ব্লাডারের প্রবলেম আছে। এবার আছে অস্কালটেশন। অস্কালটেশন আমরা কি করে করবো, স্থিত বসিয়ে করব। এই যে দেখছেন অস্কালটেশন, অর্থাৎ স্থিত বসিয়ে আমরা কিন্তু অ্যাবডোমিনাল সাউন্ড নেব। যেমন আমরা লাংসের সাউন্ড শুনি, হার্টের সাউন্ড শুনি, আমি অ্যাবডোমিনাল সাউন্ড আমরা পাবো অস্কালটেশনের মাধ্যমে। অস্কালেট ওভার least 2% abdomen. Normal bowel sound typically describe gargling একটা সাউন্ড পাবে, নরমালটা হচ্ছে gargling। এবার টিকলিং বাউল সাউন্ড যদি পান, তাহলে এটা ভাববেন তার বাউল অবস্ট্রাকশন আছে। যদি আপনার টিকলিং বাউল সাউন্ড পান, তাহলে ভাববেন তার বাউল অবস্ট্রাকশন আছে। আর কোনো সাউন্ড পাচ্ছেন না, কোনো সাউন্ড পাচ্ছেন না, অ্যাবসেন্ট বাউল সাউন্ড। আর গার্গলিং সাউন্ড যদি পান, তাহলে সেটা হচ্ছে নরমাল, সেটা হচ্ছে নরমাল সাউন্ড। অ্যাবসেন্ট বাউল সাউন্ড যদি
পান তারা সাজেস্ট কি করবেন, ইলিয়াস হুইচ ডিস্টার্ব দ্য নর্মাল propulsion ability of the intestine due to a malformation of peristalsis causes the ileus include the electrolyte abnormality, recent abdominal surgery. যদি কোনো সাউন্ড পাচ্ছে না তাহলে ভাববেন অ্যাবডোমিনের কোনো অপারেশন হয়েছে, কিংবা তার হচ্ছে ইন্টেস্টাইনাল malformation of the peristalsis, অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনে যেটা আছে সেটা malformation কিছু একটা আছে, যখন কোনো সাউন্ড পাবেন না। তিনটা জিনিস পাবেন, একটা যদি গার্গল সাউন্ড পান নরমাল, টেকনিক্যাল সাউন্ড যদি পান তাহলে অবস্ট্রাকশন পাবেন, আর যদি কোনো সাউন্ড পাচ্ছেনই না তাহলে পাবেন তার ইন্টেস্টাইন malformation আছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের অসকালটেশন অফ অ্যাবডোমেন। এইভাবে এই জায়গাটাতে আমাদের অসকালটেশন করতে হবে। Aortic breast. Osculate 1 to 2 cm superior of the umbilical region, umbilicus. A breast hair may be associated with the abdominal aortic aneurysm. Renal breast. Osculate 1 to 2 cm superior to the umbilicus, slightly lateral to the midline on each side. A bruit in the location may associate with the renal artery stenosis. যদি আপনার আয়োটিক পান তাহলে একটা আয়োটিক ব্রুট যদি পান সেটা হচ্ছে অ্যাবডোমিনাল আয়োটিক অ্যানিউরিজম হবে, আর যদি রেনাল ব্রুট পান তাহলে হবে রেনাল আর্টারিতে স্টেনোসিস হয়েছে। অসকালটেশনের মাধ্যমে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ আসসালাম স্যারকে সুন্দর লেকচার দেওয়ার জন্য। কিছু স্যার কোশ্চেন আছে, কেউ যদি থাকে তো বলবেন, কোনো কোশ্চেন যদি থাকে তো কাইন্ডলি স্যার বলবেন। আন্নান স্যার, স্যার কিছু স্যার কোশ্চেন আছে? কোশ্চেন আর কি করবো স্যার, অনেক লম্বা দিন, আসলে অনেক ভালো। আবার রিপিটেশন হবে স্যার 6 মাস পর ইনশাআল্লাহ। জি জি জি, আসলে এই পরীক্ষা নিরীক্ষা গুলো আমাদের চিকিৎসা করতে রোগীদেরকে শুধু লক্ষণ শোনার পরে আমরা যদি এই সমস্ত অঞ্চলগুলোতে তো স্যার পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য করতে হচ্ছে আর কি। মেন তো স্যার আমাদের হোমিওপ্যাথিক্যালি সাইন্স সিম্পটম, তবে অনেক সময় না দেখলেও পেশেন্ট তো মানে সন্তুষ্ট হয় না, তখন তো করতেই হয়। আর ডায়াগনোসিসের একটা দরকারও আছে, সেজন্য করছি। পেশেন্টকে টেবিলে নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, এগুলো দেখা যায়, তাহলে পেশেন্টের মনে একটা আত্মবিশ্বাস জন্মায় যে আমাকে ডাক্তার আমার সঙ্গে। তাছাড়া স্যার যখন একটা আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করলেন আর তাকে কনফার্মেটি করার জন্য যখন আপনার ওটা কনফার্ম হয়ে গেল, তখন কি আপনি নিজে একটা সন্তুষ্ট হলেন কিনা আমি তার ডায়াগনোসিস করতে পেরেছি, নিজেও একটা ভালো লাগবে। আর পেশেন্টকে বলতে পারবেন কি আমি যে আপনার টেস্ট করতে বলেছিলাম দেখুন আপনার এটা ঠিক আছে কিনা। অনেক ডাক্তার কি করেন কি এক গাদা টেস্ট করতে দিয়ে দিল, মানে যেটাতে লাগে সেটাতে মানে কি রোগীর উপর চাপ পড়ে যায়, যেটা আমার মনে হয়। এক গাদা টেস্ট লিখে দিল, মাথা কাছ থেকে পা পর্যন্ত যত রকম টেস্ট আছে সব লিখে দিল, কিন্তু এর ক্ষেত্রে কি হবে সেটা ডায়াগনোসিস হচ্ছে কিন্তু রোগীর উপর চাপ পড়ে যায়। আর একটা যদি আপনি শিওর শর্ট ডায়াগনোসিস করতে পাঠালেন আর সেটা যদি ম্যাচিং হয়ে যায় তাহলে নিজেকেও ভালো লাগবে, পেশেন্টেরও চাপ কমলো। সেটাই জন্যই জাস্ট এইগুলো আলোচনা। থ্যাংক ইউ স্যার। জি স্যার। জদা স্যার ভালো আছেন? জি জদা স্যার আছে। জদা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আলহামদুলিল্লাহ। আসলে মনটা ভরে।
এই কথা থেকে শুনতেই হয়। আপনার সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আর এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে দুর্বোধ্য মনে হয়। একজন ভালো ডক্টর হওয়ার জন্য এই বিষয়গুলো জানানোই গল্প নেই। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম স্যার স্যার বিভিন্ন রিজনের ইয়াটা স্যার একটু বললে ভালো হয় স্যার। বিভিন্ন ওই রিজন দেখা এটা কি? যেমন কি ওই যে রাইট রাইট ইলিয়া কি রিজনে লিভারের ইয়া ওকে ম্যাম, জি স্যার ওকে। ধন্যবাদ। ম্যাডাম এটা জি স্যার এই যারা বলছিলেন না ম্যাডাম? জি স্যার মানে কোনটা লিভার জি স্যার লিভার স্পাইন ওগুলো ইয়াটা আছে স্যার কোন রিজনে কোনটা এটা স্যার হ্যাঁ জি হ্যাঁ, স্যার আমাদের নটা রিজন হচ্ছে, সেটা এটা প্রথমে যেটা আছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। এবার রাইটের নিচে জাস্ট রাইট লাম্বার রিজন। নেক্সট হচ্ছে আমাদের রাইট ইলিয়াক ফসা। এবার যদি সেম পোর্শন চলে যান লেফটের সাইডে, তাহলে ওটা হয়ে গেল শুধু রাইটের জায়গা লেফট লাগিয়ে দেন, তাহলে হয়ে গেল আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, লেফট লাম্বার, নিচেটা হচ্ছে লেফট ইলিয়াক ফসা। তাহলে আমাদের ছটা কিন্তু মুখস্থ হয়ে গেল। এবার আসি উপরে, সব থেকে উপরে এবং ডায়াফ্রাগমেটিক এবং চেস্টকে যেটা ডিভাইড হয়েছে সেখানে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আম্বেলিকাল রিজিয়ন। তাহলে আমাদের নটা রিজিয়ন মুখস্থ হয়ে গেল। এবার আসি রাইট ইলিয়াক রিজনে, যদি কোনো আমাদের পেশেন্ট ইন্ডিকেট করলো স্যার এখানে আমার ব্যথা হচ্ছে, ম্যাডাম আমার ব্যথা হচ্ছে, তাহলে আপনার প্রথমে ব্রেনে কোন জিনিসটা স্ট্রাইক করবে, ওইখানে কি কি আমার অর্গান আছে, কোন কোন অর্গান আমাদের আছে, কোন কোন আমাদের অর্গানের বাংলা কি তন্ত্র, কোন কোন আমাদের ভেতরে অর্গান গুলো আছে সেটা আমাদের স্ট্রাইক করতে হবে। অঙ্গ কোন অর্গান গুলো আছে, তো আমাদের প্রথমে আছে রাইট ইলিয়াক রিজনে হচ্ছে আমাদের লিভার, লিভারের জায়গা তার আছে কি আমাদের গোল ব্লাডার। এবার আছে ওখানে মেন দুটো জিনিস আছে রাইট ইলিয়াক রিজনে, সেটা হচ্ছে লিভার আর গোল ব্লাডার। এবার গোল ব্লাডার নিচে যদি যে চলে গেছে হেপাটিক ডাক্ট, এই জিনিসগুলো আমাদের আছে। এই জিনিসগুলো তখন সঙ্গে সঙ্গে মনে হবে কি এই পোর্শন যখন ব্যথা হচ্ছে এখানে কোন একটা প্রবলেম আছে। আর একটু উপরে ডায়াফ্রাগমেটিকের জাস্ট উপরে হয় এবং লেফট লোয়ার রিজিয়ন, সেখানে যদি হয় তো সেখানে আমাদের রাইট কি রাইট লাংস, রাইট লাংসে যদি ব্যথা হয়, লোয়ার রাইট লোয়ার লাংসে যদি ব্যথা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা অনুমান করতে পারি। লিভারে আমাদের প্রবলেম গুলো কি হয়, লিভার জেনারেল হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, হেপাটাইটিস হতে পারে, গোল ব্লাডারে পাথর হতে পারে, গোল ব্লাডারে আপনার কোলেসিস্টাইটিস, কোলেলিথিয়াসিস, হেপাটোবিলিয়ারি সিস্টেমে যেগুলো আছে সেই প্রবলেম গুলো হবে। আর গ্যাস্ট্রিক প্রবলেম হলেও কিন্তু লিভারে যাতে ব্যথা হয়, কিংবা আপনার যদি লিভারে ক্যান্সার থাকে সেক্ষেত্রে হতে পারে। এই এই জিনিসগুলো আমরা অনুমান করতে পারি। কিংবা রাইট লোয়ার লাংসের নিউমোনিয়া হয়েছে সেক্ষেত্রে হবে। এবার চলে আসেন আপনি রাইট লাম্বার রিজন। রাইট লাম্বার রিজনে কি আছে, রাইট কিডনি আছে, আর কি আছে আমাদের অ্যাসেন্ডিক কোলন আছে, আর কি আছে আমাদের রাইট আমাদের ইউরেটার। তাহলে কিডনি, রাইট ইউরেটার, রাইট কিডনি, রাইট ইউরেটার আর আমাদের অ্যাসেন্ডিং কোলন, তো এই জিনিসগুলোর প্রবলেম হবে। তাহলে আমাদের রাইট কিডনিতে কি কি অসুখ হয়, রাইট কিডনিতে হতে পারে আমাদের সিস্টাইটিস, রাইট কিডনিতে হতে পারে আমাদের স্টোন, রাইট কিডনিতে হতে পারে নেফ্রাইটিস, হাইড্রোনেফ্রোসিস, আর আমাদের কিডনিতে কি হয় ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই প্রবলেমগুলো হয়।
আর কি হতে পারে আমাদের অ্যাসেন্ডিং কোলন, অর্থাৎ অ্যাসেন্ডিং কোলনে যদি কোনো মেজর কিছু প্রবলেম হয়, ইভেন কি ব্রেন হতে পারে, ক্যান্সার হতে পারে, অ্যাসেন্ডিং কোলন। এবার চলে আসি রাইট ইলিয়াক ফসা। রাইট ইলিয়াক ফসাতে কি কি জিনিস আছে আমাদের? প্রথমে আরো যেটা করবো সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। যদি রাইট ইলিয়াক ফসাতে ব্যথা হয় ম্যাকবার্নিস পয়েন্টের কাছে, তাহলে প্রথমেই আপনারা গেস করবেন অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে ভেরি কমন। তারপরে কি হতে পারে, সেখানে আছে আমাদের সিকাম। সিকামে কি কি জিনিস হয়? টিউমার হতে পারে, সিকামে ভালভাস হতে পারে। ভালভাস হচ্ছে কি জিনিস? অবস্ট্রাকশন হয়ে যায়, পিচিং হয়ে যায়। যখন আমাদের এটা ইলিয়াসটা পিচিং হয়ে যায় অর্থাৎ মুচিয়ে যায়, তাহলে মুচিয়ে গেলে কি হবে? অবস্ট্রাকশন হবে, ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অবস্ট্রাকশন হবে, এই প্রবলেম হতে পারে। আর কি আছে সেখানে? আমাদের টার্মিনাল পার্ট অফ দ্য ইলিয়াম আছে, সেখানে ইলিয়ামে কি হয়? ইলিয়ামে সাধারণত আমাদের ক্রোনস ডিজিজ হয়। আর আছে ইন কেস অফ ফিমেল, ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে কি হয়? সেখানে আছে রাইট ওভারি, রাইট ফ্যালোপিয়ান টিউব। রাইট ওভারিতে কি হয়? রাইট অফাইটিস হতে পারে, স্যালপাইনজাইটিস হতে পারে, আপনার ইন কেস অফ ফিমেল বলছো অফাইটিস হতে পারে, স্যালপাইনজাইটিস হতে পারে আপনার ওভারিয়ান সিস্ট, হতে পারে আপনার পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। আর হতে পারে যেহেতু রাইট ইউরেটার ওখানে এসে আপনাদের ইউরিনারি ব্লাডার টাচিং করছে, সেক্ষেত্রে যদি ওই আপনার যেখানে ভালভ আছে অর্থাৎ ইউরেটার এবং ব্লাডারের জাংশন পয়েন্ট, ইউরেটার এবং ইউরিনারি ব্লাডারের জাংশন পয়েন্ট, সেখানে কি হয়? একটা ভালভ আছে, সেখানে হয়তো পাথর হয়তো ঢুকতে পারছে না, বারবার খোঁজা মারছে, সেক্ষেত্রে আপনার প্রচন্ড ব্যথা হয় এবং খুব টাচিং করতে দেখছে। এই জিনিসগুলো আমরা অনুমান করব। তাহলে রাইট সাইডটা আমার কমপ্লিট। এবার আসি লেফট সাইড। লেফট সাইডে আমাদের উপরে কি আছে? সব থেকে উপরে আছে আমাদের স্প্লিন আছে। আর কি আছে? আমাদের বড় অর্গানগুলোর মধ্যে স্প্লিন আছে, আমাদের আছে প্যানক্রিয়াস। তাহলে উপরে যদি আমাদের লেফট সাইডে অর্থাৎ লেফট হাইপোকন্ড্রিক রিজিয়নে যদি ব্যথা বলে, তাহলে আমরা অনুমান করব স্প্লিনের প্রবলেম কিংবা প্যানক্রিয়াসের প্রবলেম একটা আছে। আর কি আছে? আমাদের স্টোমাক আছে, সব থেকে বড় জিনিস। আমাদের তিনটা বড় জিনিস পেলাম, একটা স্প্লিন, একটা হচ্ছে প্যানক্রিয়াস, একটা হচ্ছে স্টোমাক। তাহলে স্টোমাকের কি হতে পারে? আমাদের গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে, গ্যাস্ট্রাইটিস আর পেপটিক আলসার, এসব হতে পারে। স্প্লিনের কি হতে পারে? স্প্লিনোমেগালি, স্প্লিনের ক্যান্সার। আর প্যানক্রিয়াসের কি হতে পারে? প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াস যখন ফুলে যায় সেটাকে বলা প্যানক্রিয়াটাইটিস। এইসব জিনিসগুলো আমরা অনুমান করব। আর অনুমান করব লেফট সাইডের লোয়ার পোর্শনে যদি নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট অনুভব বুঝতে পারে না সেটা চেস্টে বলছে না অ্যাবডোমেনে বলছে। মানে সব পেশেন্ট বলে আর এই জায়গাটা ব্যথা করছে, হাতে হয়তো ইন্ডিকেশন করছে, কিন্তু সেটা চেস্টে না আপনার অ্যাবডোমেনে, আপার অ্যাবডোমেনে, সেটা কিছু বলতে পারা যায় না। তখন হয়তো আমরা অনুমান করবো এই জিনিসগুলো। এবার আছে তার জাস্ট নিচে লাম্বার রিজিয়ন। লাম্বার রিজিয়নে কি কি আছে আমাদের? সেখানে আছে আমাদের ডিসেন্ডিং কলন আছে। আর কি আছে? আমাদের লেফট কিডনি আছে। ডিসেন্ডিং কলনে কি হয়? ডিসেন্ডিং কলনে আমাদের ডায়াবেটিকুলাইটিস আর ক্যান্সার মতো যদি কোনো ম্যালিগনেন্সি কোনো রোগ যদি হয়, সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা হতে পারে। আর কি হতে পারে? লেফট কিডনির যা প্রবলেমগুলো হয়, পাথর হতে পারে, সিস্ট হতে পারে, ইপিআই হতে পারে, এই প্রবলেমগুলো আপনার হবে। এবার আসছি লেফট ইলিয়াক ফসা। লেফট ইলিয়াক ফসাতে কি হতে পারে? আমাদের সেখানে আছে সিগময়েড কলন আছে। সিগময়েড কলনে কি কি হয়? সিগময়েড কলনে আমাদের ডায়াবেটিকুলাইটিস হতে পারে, কোলাইটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, ক্রোনস ডিজিজ হতে পারে। আর কি আছে? আর আছে ইউরিনারি, যেমন রাইট ক্ষেত্রে ছিল, সেক্ষেত্রে আমাদের লেফট ওই জায়গাটাতে কি হচ্ছে? লেফট ইউরেটার আর ইউরিনারি ব্লাডার জাংশন পয়েন্ট, সেখানে একটা পাথর যদি থাকে কিংবা যদি হয়, তখন প্রচন্ড ব্যথা হয়। তাহলে ইউরেটারের এবং ইউরিনারি ব্লাডার জাংশনের জায়গাতে খুব ব্যথা হয়। এবার আছে ইন কেস অফ ফিমেল, লেফট সাইডে কি হতো? লেফট ওভারিয়ান সিস্ট, স্যালপাইনজাইটিস, অফাইটিস, পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এসবগুলো ভাববো। সরি স্যার। এবার আমাদের 6টা রিজন হয়ে গেল। এবার আছে সব থেকে উপরে জাস্ট
এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, যেটা আমাদের ডায়াফ্রাম এবং ডায়াফ্রাম দিয়ে চেস্ট এবং অ্যাবডোমেনকে সেপারেট করেছে, সেই রিজিয়নটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। অবশ্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তো এখানে কি হচ্ছে, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন হেড অফ দা আমাদের আছে এই জায়গাটাতে, হেড অফ দা প্যানক্রিয়াস, লিভারের কিছু পোরশন আছে, সেখানে হতে পারে আমাদের লিভার এনলার্জমেন্ট অর্থাৎ হেপাটাইটিস। হেড অফ দা প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াটাইটিস হবে। আর কি আছে আমাদের মেইন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আন্ডারস অফ দা স্টমাক, সেখানে হতে পারে গ্যাস্ট্রাইটিস আর পেপটিক আলসার। যেহেতু ওটা ভেতরে আছে, ওই পোর্শনটাতে আছে আমাদের ফান্ডাস অফ দা স্টমাক। এই জিনিসগুলো আমরা গেস করতে পারবো। আর ওই জায়গাটাতে আছে আমাদের ট্রান্সভার্স কোলনও আছে। এবার আছে আম্বেলিকাল রিজিয়ন, নাভির কাছে কে কে আছে? নাভির কাছে আছে সব থেকে বেশি স্মল ইন্টেস্টাইন, আর আছে আমাদের আউটার। স্মল ইন্টেস্টাইনে যদি কোনো অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে আমরা নাভির কাছে, মানে যদি গ্যাস্ট্রিক প্রবলেম হয় কিংবা স্মল ইন্টেস্টাইনে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আম্বেলিকাল রিজিয়নের কথা ভাববো। এবার আসি হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, সব থেকে তলপেট যাকে বলা হয়, কিংবা নাভির জাস্ট নিচে। তো ওইখানে আমাদের কি আছে, ইন কেস অফ ফিমেল সেখানে আছে ইউটেরাস। ইউটেরাসের অনেক ধরনের রোগ হয়, পিআইডি হতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, আর ইউটেরাসে যাবতীয় প্রবলেম, ইউটেরাসে সে হতে পারে টিউমার অর্থাৎ ফাইব্রয়েড, সেক্ষেত্রে আরো কিছু কোনো কিছু, কিংবা ইউনারি ব্লাডার। ইউনারি ব্লাডার কি কি হয়? ইউনারি ব্লাডারে হতে পারে ইউটিআই, স্টোন হতে পারে, সিস্টাইটিস হতে পারে, অর্থাৎ ইউনারি ব্লাডার কি হচ্ছে, প্রদাহ হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। আর একটা যেটা আছে সিগময়েড কোলন, সেক্ষেত্রে সিগময়েড কোলনটা হওয়ার জন্য জাস্ট রেকটামের জাস্ট উপরে, সেটাকে বলা হয় ডাইভার্টিকুলাইটিস। এইসব রোগগুলো হয়। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, कैसे मन मनाए সাকিব সাহেব, ছোট্ট স্যার জি বলেন। রাত হয়েছে, আজকে মতো আমাদের অনুষ্ঠান অনেক 11টা 20 হয়ে গেছে, অনেক সুন্দর আলোচনা করলেন স্যার। জি জি স্যার আছেন তার সমাপনী কিছু কথা বলতে আলহামদুলিল্লাহ স্যার, আমরা অবশ্যই না স্যার ছুটি নিতে পারি আলহামদুলিল্লাহ। কারণ আছে ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার আছে, কাল সকালে ক্লাস আছে জাকির স্যারের, সবাই যেন জয়েন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর কাল রাত্রে আছে আবার শিশু, এটা আমাদের আলোচনা করবে আমাদের ডক্টর আব্দুল হক স্যার। সে পর্যন্ত আমরা সবাই বিদায় নিতে পারি। জি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম। দুনিয়া সিজনুল মুমিনিন, আর দুনিয়া যে সিজনুল মুমিনিন, এটা মানে পদে পদেই বুঝতে হবে, বলারও ব্যাখ্যা। যাই হোক, আল্লাহ ভালো রাখুন।